প্রবাসী কল্যাণ প্রতিমন্ত্রী নুরুল হক নূর হার্ট অ্যাটাক করে মারা গেছেন প্রবাসী কল্যাণ প্রতিমন্ত্রী নুরুল হক নূর। দলটির সব পদ থেকে বহিষ্কার করা হয়েছে। দর্শক দেখতে পাচ্ছেন বিপি নূরের মৃত্যু হওয়াতে সারা দেশে আন্দোলন শুরু হয়েছে, মারামারি হচ্ছে বিএনপি জামাতের। এদিকে আজ তারেক রহমান নুরুল হক নূরকে বহিষ্কার করায় সে হার্ট অ্যাটাক করে। বিএনপি এবং জামাতের মধ্যে নতুন একটা মারামারি তৈরি হয়। অন্যদিকে রাশেদ খান সরাসরি জামাত ও বিএনপিকে গালাগালি করে। আজ রাতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে এক শোকাবহ দৃশ্যের জন্ম হয়। চিকিৎসকদের দীর্ঘ প্রয়াস এবং সর্বোচ্চ প্রচেষ্টা সত্ত্বেও ভিপি নূরকে জীবিত রাখা সম্ভব হয়নি। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, ডাক্তাররা একের পর এক চেষ্টা চালিয়ে গেছেন। জরুরি ওয়ার্ড থেকে শুরু করে নিবিড় পর্যবেক্ষণ কক্ষে ঘণ্টার পর ঘণ্টা ধরে তার জীবন বাঁচানোর প্রচেষ্টা চলে, কিন্তু শেষ পর্যন্ত সমস্ত চেষ্টা ব্যর্থ হয়। রাত গভীর হওয়ার পর চিকিৎসক দল আনুষ্ঠানিকভাবে ভিপি নূরের মৃত্যুর ঘোষণা দেন। ভিপি নূর কট খাওয়ার পর এবার ফেঁসে গেছেন। দর্শক জল্পনা সত্য হচ্ছে। ভিপি নূরের হাতে হারিকেন ধরিয়ে অবস্থা 12টা বাজিয়ে দিয়েছেন। তারেক রহমানের কোনো ধরনের পরিকল্পনা নাই দেশকে পরিচালনা করার, শুধুমাত্র ক্ষমতায় বসেছেন এবং পুরনো পরিকল্পনা অনুযায়ী, ফ্যাসিস্টদের পরিকল্পনা এবং নীতি অনুযায়ী তিনি দেশকে পরিচালনা করছেন, দেশকে ধ্বংসের দিকে ধাবিত করছেন। বিপি নূরের অবস্থার জন্য সবাই তারেক রহমানকে দোষারোপ করছে। দর্শক শ্রোতা, সাংবাদিক ইলিয়াস বিপি নূরের অনেক কুকর্ম প্রকাশ্যে এনেছিল, এরপর থেকেই সে আলোচনায় আসে। এখন আবার দেখতে পারি বিপি নূরের দল থেকে তার বিরুদ্ধে একটা অ্যাকশন নেয় এবং এই অ্যাকশনের কারণেই এই অবস্থা। দর্শক শ্রোতা, বিপি নূরের সহপাঠী রাশেদ খান সে ভয়াবহ বক্তব্য দেয়। তার বক্তব্য থেকে অনেক রহস্য আসে। কাজ এই বিষয়গুলো পর্যালোচনা করে আমরা এমন কিছু তথ্য পাই যে এই তথ্যগুলো দেখলে আপনারা অবাক হয়ে যাবেন। আপনারা এই সম্পূর্ণ ভিডিও দেখবেন, এক এক করে বিপিনের অবস্থা, অন্যদিকে রাশেদ খানও যে বিপদে পড়ে বা তারেক রহমান জামাতে আমির তারাও অ্যাকশন নেয়, সবকিছু দেখতে পারবেন এই একটি নিউজ প্রতিবেদনের মাধ্যমে। গল্পের শুরুটা করা যাক একদম সোজা দাবি দিয়ে। এই তথ্যগুলো সামনে আসার পর দেশ জুড়ে যে কথাটা সবচেয়ে বেশি উঠেছে তা হলো ভিপি নূরের এখনই নিজের থেকে সরে দাঁড়ানো উচিত। একজন নেতার বিরুদ্ধে যখন এমন বড় বড় অনিয়ম আর দুর্নীতির খবর আসে, তখন তার পদে বসে থাকার আর কোনো মুখ থাকে না। সাধারণ মানুষের পরিষ্কার কথা, তিনি যদি নিজে থেকে সরে না যান, তবে সরকারের প্রধানের উচিত তাকে দল বা পদ থেকে বের করে দেয়া। কারণ সত্যি গোপন করে চেয়ার আঁকড়ে রাখার দিন এখন আর নেই। ঠিক এই জায়গাতেই বিরোধী দলগুলোর জন্য বড় একটা সুযোগ তৈরি হয়েছে। সাংবাদিক ইলিয়াস হোসেনের এই তথ্যকে জামায়াত ইসলামী এবং এনসিপির মতো দলগুলোর জন্য রাজনীতিতে জেতার একটা বড় সুযোগ বা চাল হিসেবে দেখা হচ্ছে। রাজনীতিতে দেখা যায়, প্রতিপক্ষ যখন কোনো কেলেঙ্কারিতে পড়ে তখন নিজের অবস্থান শক্ত করার দারুণ সুযোগ পাওয়া যায়। জামায়াত ও এনসিপি যদি এই দুর্নীতির তথ্যগুলো সঠিক সময়ে আর বুদ্ধি করে কাজে লাগাতে পারে, তবে দেশের রাজনীতিতে একটা বড় সড়ো উলটপালট ঘটে যেতে পারে। কিন্তু এই পুরো ঘটনায় সবচেয়ে বড় প্রশ্ন উঠেছে দেশের বড় বড় টিভি চ্যানেল আর পত্রিকার ভূমিকা নিয়ে। দেশের মূলধারার মিডিয়াগুলো কেন এই বড় খবরটা নিয়ে একদম চুপচাপ? অভিযোগ উঠেছে দেশের বড় বড় নিউজ চ্যানেলের একটা বড় অংশ বিএনপি বা কোনো নির্দিষ্ট গোষ্ঠীর কথায় চলে। ঠিক এই কারণেই ভিপি নূরের বিরুদ্ধে এমন প্রমাণ পাওয়ার পরও তারা তেমন কোনো খবর দেখাচ্ছে না। নিরপেক্ষ খবরের কথা মুখে বললেও বাস্তবে নিজের দলের স্বার্থে খবর চেপে যাওয়ার এই বিষয়টায় সাধারণ মানুষ ভীষণ বিরক্ত। এবার আসা যাক পুরো ঘটনাটি সবার সামনে আসার ঠিক আগের মুহূর্তের কথায়। সাংবাদিক ইলিয়াস যখন ঘোষণা দিলেন যে তিনি তথ্য সামনে আনছেন, ঠিক তখন ভিপি নূরের ফেসবুক পেজ আর তার হাবভাব দেখলে মনে হচ্ছিল তিনি চরম ভয়ে আছেন। তথ্য প্রকাশ পাওয়ার আগেই তিনি যেভাবে ছটফট করছিলেন আর অগোছালো ফেসবুক পোস্ট দিচ্ছিলেন, তাতেই বোঝা যাচ্ছিল ভেতরে নিশ্চয়ই বড় কোনো ঝামেলা আছে। মনে পাপ বা ভয় না থাকলে কোনো নেতার এভাবে আগে থেকে ভয় পাওয়ার কথা ছিল না। সবচেয়ে মজার বিষয় হলো নূর আসলে কি ভেবেছিলেন। ভিডিও আসার আগে ভিপি নূর আর তার কর্মীরা মনে করেছিলেন হয়তো কোনো ব্যক্তিগত বা মেয়ে ঘটিত খারাপ খবর ফাঁস হতে যাচ্ছে। সেই হিসাব করে তারা মনে মনে তৈরিও হচ্ছিলেন। কিন্তু ঘটনা ফাটলো সম্পূর্ণ অন্য জায়গায়। ফাঁস হলো কোটি কোটি টাকার ঘাপলা, অন্যায্য সুযোগ নেওয়া আর ক্ষমতার অপব্যবহারের প্রমাণ। আর এই বিশাল অন্যায় ঢাকতে তিনি এখন যে অজুহাত দিচ্ছেন তা আরও হাস্যকর। তিনি নিজের দোষ লুকাতে এখন প্রযুক্তির উপর দোষ চাপাচ্ছেন এবং বলছেন এসব নাকি এআই বা কম্পিউটার দিয়ে বানানো। অথচ এসব হিসাব আর ফোন রেকর্ড কোনো কম্পিউটারের বানানো ভুয়া নাটক নয়। আগের দিনের কথা একটু মনে করলে বিষয়টা আরও পরিষ্কার হয়ে যাবে।
আগে দেখা যেত রাজপথে নূরের ওপর কোনো হামলা বা ছোটখাটো ঘটনা ঘটলেই তিনি সাথে সাথে লাইভে আসতেন, কান্নাকাটি করতেন বা বড় প্রতিবাদ গড়ে তুলতেন। কিন্তু এখন যখন তার নিজের নানাবিধ আকাম আর দুর্নীতির প্রমাণ একের পর এক সামনে আসছে, তখন তিনি একদম চুপ। আগে যে প্রতিবাদের বাহানা দিয়ে নিজেকে নিরীহ প্রমাণ করার রাজনীতি তিনি করতেন, এখন তার সেই নীরবতাই বলে দিচ্ছে ঘটনা সত্যি। এই চুপ থাকাটাই মানুষের মনে সন্দেহ আরও বাড়িয়ে দিয়েছে। আরও একটা বিষয় খেয়াল করার মতো, নূর যখনই কোনো বিপদে পড়েন বা কেউ তার সমালোচনা করে, তখনই তিনি অনলাইন সাংবাদিক বা ইউটিউবারদের ছোট করে কথা বলা শুরু করেন, তাদের কাজকর্মকে ভুয়া বা ফালতু বলে উড়িয়ে দেওয়ার চেষ্টা করেন। কিন্তু মূল মিডিয়া যেখানে চুপ, সেখানে যে এই অনলাইন মানুষগুলোই সত্যিটা সামনে আছে, সেটা তিনি সহ্য করতে পারছেন না। বিপদে পড়লে অন্যকে ছোট করা আর সত্যি বলা মানুষের উপর রাগ দেখানো এখন তার অভ্যাসে পরিণত হয়েছে। ইলিয়াসের দেওয়া তথ্যে শুধু নূরের নিজের কথাই বলা হয়নি, বরং তার পাশে থাকা কাছের একদল মানুষের নাম আর কাজকর্মের প্রমাণ তুলে ধরা হয়েছে। নূরের পাওয়ার ব্যবহার করে কিভাবে এই কাছের মানুষগুলো তেলবাজি, ক্ষমতার দাপট দেখানো আর মাদকের কারবারের মতো খারাপ কাজ করে গেছে, তার সব প্রমাণ সামনে এসেছে। নূরের মতো একজন নেতার ছায়ায় থেকে এসব অপরাধী কিভাবে এতদিন পার পেয়ে গেল, তা ভাবলেও অবাক হতে হয়। আজকে নূরের এই অবস্থা দেখে একটা কথা খুব মনে পড়ে, রাজনীতিতে হুট করে উঠে আসা সহজ, কিন্তু নীতি বজায় রেখে টিকে থাকা অনেক কঠিন। সাধারণ শিক্ষার্থীরা তাকে বিশ্বাস করে রাজপথে নেমেছিল, নিজের জীবন বাজি রেখেছিল, ভেবেছিল তরুণ নেতৃত্বের হাতে হয়তো দেশ ও রাজনীতি বদলাবে। কিন্তু ক্ষমতার সামান্য গন্ধ পেয়ে বা টাকার লোভে যখন একজন নেতা এভাবে বদলে যান, তখন সবচেয়ে বেশি কষ্ট পায় সেই সাধারণ মানুষগুলো, যারা তাকে নিঃস্বার্থভাবে ভালোবেসেছিল। এছাড়া নূরের রাজনৈতিক ভবিষ্যৎ এখন একদম অন্ধকারের মুখে। যখন একজন রাজনৈতিক নেতার উপর থেকে জনগণের ভরসা উঠে যায়, তখন কোনো দল বা ক্ষমতা তাকে বাঁচাতে পারে না। তিনি যদি ভেবে থাকেন এআই বা প্রযুক্তির বাহানা দিয়ে এই বিশাল কেলেঙ্কারি থেকে বেঁচে যাবেন, তবে তা হবে তার জীবনের সবচেয়ে বড় ভুল। কারণ মানুষ এখন আগের চেয়ে অনেক বেশি চালাক, তারা সত্যি আর মিথ্যার তফাৎ খুব ভালোভাবেই বোঝে। এদিকে এই ঘটনাটা আমাদের দেশের বাকি তরুণ নেতাদের জন্য একটা বড় শিক্ষা। তরুণ বয়সে জনপ্রিয়তা পাওয়া সহজ, কিন্তু সেই জনপ্রিয়তা দিয়ে নিজের বা বন্ধুদের পকেট ভারী করার চিন্তা করলে পতন কত দ্রুত হতে পারে, নূরের বর্তমান অবস্থায় তার বড় প্রমাণ। নীতি হারিয়ে ফেললে রাজনীতির ময়দান থেকে কিভাবে মুছে যেতে হয়, ইতিহাস বারবার আমাদের সেই শিক্ষাই দিয়েছে। শেষ পর্যন্ত এই পুরো ঝামেলা দেশের রাজনীতিকে কোন দিকে নিয়ে যায়, তা নিয়ে বড় একটা প্রশ্ন থেকে যাচ্ছে। জামায়াত ও এনসিপির মতো দলগুলো এখন এই সুযোগটা কিভাবে কাজে লাগায়, তার উপর অনেক কিছু নির্ভর করছে। তারা কি এটা দিয়ে কেবল নূরের পতন ঘটাবে, নাকি পুরো রাজনীতিতে নতুন কোনো খেলা শুরু করবে? রাজনীতিতে কোনো কিছুই চিরস্থায়ী নয়। এক সময়ের জনপ্রিয়তা যে চোখের পলকে ধুয়ে যেতে পারে, এই ঘটনা তারই স্পষ্ট সংকেত। তরুণ প্রজন্ম যেভাবে বিপুল উৎসাহে এক নতুন বাংলাদেশের স্বপ্ন দেখেছিল, নেতাদের অপকর্মের দলিল সামনে আসার পর সেই স্বপ্ন ও প্রত্যাশা এখন অনেকটাই ভিপি নূর কট খাওয়ার পর এবার ফেসে গেছেন। দর্শক, জল্পনা সত্য হচ্ছে। ভিপি নূরের হাতে হারিকেন ধরিয়ে অবস্থা 12টা বাজিয়ে দিয়েছেন সাংবাদিক ইলিয়াস। এমনকি আমাদের কাছে কিছু সোর্স যেটা বলেছে যে প্রধানমন্ত্রী তারেক রহমান তার ইমেজ রক্ষার্থে ভিপি নূরকে একটা পর্যায়ে মন্ত্রী পরিষদ থেকে সরিয়ে দিতে পারেন। অলরেডি বিভিন্ন গণমাধ্যমে খবর এসেছে যেসব মন্ত্রীর চাকরি চলে যেতে পারে, কমপক্ষে 5 জন মন্ত্রী তারেক রহমান ব্ল্যাকলিস্টে আছেন প্রধানমন্ত্রীকে ঘিরে, এই গত 180 দিনের পারফরমেন্সকে ঘিরে। সেই 5 জনের মধ্যে ভিপি নূর একজন। তো স্বাভাবিকভাবে দুর্বল পারফরমেন্সের কারণে 5 জনকে সরিয়ে দেওয়ার একটা চিন্তা ভাবনা আছে। এটা যে হবেই তা না, তবে চিন্তা ভাবনা আছে এবং কয়েকদিনের মধ্যে আপনারা দেখবেন ধাপে ধাপে। এখন কাউকে হয়তো বা এই মির্জা ফখরুল রাষ্ট্রপতি পদে শপথ নেওয়ার সাথে সাথে কাউকে হয়তো বাদ দিবেন, আবার কাউকে হয়তো আরো কয়েক মাস সময় দিবেন। তবে এখানে একটা বিষয় দেখেন, একদম জনগণের সরাসরি দাবির কাছে যদি মাথা নত করে, তখন সরকারের দুর্বলতার বহিঃপ্রকাশ ঘটে। এ কারণে সাথে সাথে ওই কাজটা করা হয় না, একটু পরে করা হয়। যেমন শিক্ষামন্ত্রী আনমে এহসানুল হক, তিনি যা করেছেন, এটা যে তারেক সরকারের মান সম্মান নষ্ট করছে, ডুবাচ্ছে, এক মহা দুর্নীতির একটা বন্দোবস্ত করছেন, তার পারফরমেন্স অত্যন্ত দুর্বল শিক্ষামন্ত্রী, এটা তারেক রহমান দেখেছেন। এখন শিক্ষামন্ত্রী পদত্যাগের দাবিতে একবার শিক্ষার্থীরা জোরালো আন্দোলন করেছিল, কিন্তু ওই আন্দোলনের ফলে যদি শিক্ষামন্ত্রীকে তারেক রহমান সরিয়ে দিতেন, তাহলে বিষয়টা এরকম আসতো যে এই সরকার ধৈর্য সরকার, কেউ রাস্তায় নেমে দাবি করলেই মন্ত্রী নাই হয়ে যায়। তাহলে সকাল সন্ধ্যা রাস্তায় নামার একটা ট্রেন চালু হতে পারে, যার ফলে ওই সময় দাঁতে কামড় দিয়ে সহ্য করেছেন যে না,
মিলন তোমাকে সরাবো, কিন্তু এখন না, সময় আসুক তোমাকে ঠিকই সরাবো, তুমি আমার ক্ষতি করছো। এই জন্য যেসব মন্ত্রীদেরকে সরানো হবে তার মধ্যে এহসানুল হক মিলনের নাম একদম প্রথম। তো দর্শক, আবার আর এক এমপি কট খেয়েছেন পানি সম্পদ যে ফরহাদ সাহেব, অশ্লীল ভিডিও। তখন আমরা দাবি করেছিলাম যে তাকে সরান। এখন তাকে যদি আমাদের এই দাবির প্রকৃতির সাথে সাথে সরাতেন, তাহলে এরকম ভিডিও যার বের হবে তাকেই সরাতে হবে। এখন তাকেও সরাবেন, ওই লোককেও রাখবেন না, উনিও ব্ল্যাকলিস্টে আছেন ফরহাদ সাহেব। কিন্তু ওই যে তারেক রহমান নিজের একটা উপযুক্ত সময় সরাবেন, কিন্তু পদত্যাগের ফরমান জারি হয়ে গেছে বা মন্ত্রিপরিষদ থেকে অপসারণের ফরমান অলরেডি জারি হয়ে গেছে। দর্শক, ভিপি নূরের ক্ষেত্রেও বিষয়টা অনেকটা এরকম। ভিপি নূরকে মন্ত্রিত্ব হারাতে হবে। বিশেষ করে সাংবাদিক ইলিয়াস তার বিরুদ্ধে যে যুগান্তকারী অনুসন্ধানী প্রতিবেদন প্রকাশ করেছে, যে প্রমাণ দিয়েছেন, একটু ফলাফলটা দেখেন তো। তার বিরুদ্ধে দুর্নীতি, আওয়ামী লীগকে পুনর্বাসন, মাদক ব্যবসা এবং প্রবাসীদের নিয়ে ব্যবসা, তার ক্ষমতার অপব্যবহার, সব অভিযোগ একদম হাতে কলমে প্রমাণ করেছেন। এর বিরুদ্ধে ভিপি নূর কি কোনো জবাব দিতে পেরেছে? ভিপি নূরের লোকজন কোনো জবাব দিচ্ছে? বাথরুমের মধ্যে পালিয়েছে আমাদের নেতা কর্মীরা, বাথরুমের দরজা ভেঙে ভেঙে তাদেরকে বের করা হয়েছে, তাদেরকে রক্তাক্ত করা হয়েছে। এইটা তো আসলে এক ধরনের পাকিস্তান আমলের বর্বরতা। নুরুল হক নূরকে দেখতে গিয়েছি, তিনি আইসিইউতে আছেন। এখনো পর্যন্ত তিনি আশঙ্কামুক্ত নন। গতকাল আমাদের কার্যালয়ের সামনে সেনাবাহিনী এবং পুলিশ বাহিনী যৌথভাবে হামলা চালায়। আমরা এই হামলার বিচার দাবি করেছি। গতকাল সরকারের আইন উপদেষ্টা নুরুল হক নূরকে দেখতে এসেছিলেন। তিনি দেখতে এসে ছাত্র জনতার বিক্ষোভের মুখোমুখি হন এবং সরকারের প্রেস সচিব তিনিও এসেছিলেন। স্পষ্টভাবে তাদের কাছে আমরা আমাদের দাবি জানিয়েছি, জাতীয় পার্টিকে অবশ্যই নিষিদ্ধ করতে হবে। যেমনিভাবে আওয়ামী লীগের সাংগঠনিক কার্যক্রম নিষিদ্ধ করা হয়েছে, জাতীয় পার্টি সহ 14 দল এবং যারা ফ্যাসিবাদের দোসর। তারেক রহমানের কোনো ধরনের পরিকল্পনা নাই দেশকে পরিচালনা করার। শুধুমাত্র ক্ষমতায় বসেছেন এবং পুরনো পরিকল্পনা অনুযায়ী, ফ্যাসিস্টদের পরিকল্পনা এবং নীতি অনুযায়ী তিনি দেশকে পরিচালনা করছেন, দেশকে ধ্বংসের দিকে ধাবিত করছে। 5ই আগস্ট যে প্রেস ব্রিফিংটি হয়েছে দিল্লিতে, এই প্রেস ব্রিফিং, এটা আমরা মনে করি না এটা কেবল আওয়ামী লীগের প্রেস ব্রিফিং। এটা আসলে দিল্লির ভাষ্য। ভারত সরকার বাংলাদেশকে কি বলতে চায় এটাই বলা হয়েছে। কারণ ভারত সরকারের বা দিল্লির সহযোগিতা ছাড়া, মদত ছাড়া এটা প্রেস ব্রিফিং সম্ভব হতো না। ফলে একই সাথে আওয়ামী লীগের কার্যক্রম করতে দেওয়া, পাশাপাশি বাংলাদেশের সাথে কূটনৈতিক সম্পর্ক স্থাপন রাখা, এটা আসলে একই সাথে সম্ভব নয়। আমরা মনে করি এটা সাংঘর্ষিক এবং দ্বিচারিতা। ফলে আওয়ামী লীগের কার্যক্রম পরিচালনা করতে দিবে না দিল্লি, এবং শেখ হাসিনাকেও সেখানে রাখবে না। বাংলাদেশের বিচার ব্যবস্থার প্রতি তারা শ্রদ্ধাশীল হবে, ভারত সরকার গণতন্ত্রের প্রতি শ্রদ্ধাশীল হবে। এই নিশ্চয়তা পেলেই ওসমান হাদির খুনিদেরকে ফেরত দেওয়া হবে এবং আমাদের যে বিগত 15 বছরে ভারত বাংলাদেশ যে সম্পর্ক, সেই সম্পর্ক নতুন ভাবে পুনর্মূল্যায়ন করে নতুন সম্পর্ক স্থাপন করতে হবে। এবছর গঙ্গা চুক্তি শেষ হচ্ছে, আমরা যাতে আমাদের পানির ন্যায্য হিস্সা পাই, কুশিন যাতে সীমান্তে না হয়, সীমান্ত হত্যা যাতে বন্ধ হয়, ইত্যাদির ভিত্তিতে ভারতের সাথে নতুন করে সম্পর্ক স্থাপন সম্ভব। ফলে এই বিষয়গুলো শুরু হওয়ার আগে, যেখানে শেখ হাসিনা রয়েছেন দিল্লিতে, সেখানে যদি আবার তারেক রহমান যায়, তাহলে এটার আসলে মিনিং কি দাঁড়াবে, বাংলাদেশের জনগণ বা বিশ্ববাসী এটা কিভাবে দেখবে। ফলে আমরা মনে করি এটা শুধু তারেক রহমান বিষয় না, বাংলাদেশের জন্য এটা একটা অবমাননাকর ঘটনা হবে এবং বাংলাদেশ যে স্বাধীনভাবে পররাষ্ট্রনীতি বা সার্বভৌমত্বর জায়গায় স্বাধীনভাবে মাথা উঁচু করে দাঁড়াতে পারছে না, এটাই মেসেজ যাবে। আমরা আজকের যেই আমাদের বিএনপি সরকারের 180 দিন নিয়ে যে আমাদের এখানে যে পুস্তিকাটা প্রণীত হয়েছে, আমরা এটার নাম দিয়েছি পরিবর্তনের প্রতিশ্রুতি থেকে পুরনো রাজনীতিতে প্রত্যাবর্তন। এবং অব্যবস্থাপনা, অদক্ষতা এবং পরিকল্পনাহীনতা থেকেই সরকার এই ফ্যাসিবাদী
স্বৈরতান্ত্রিক কাঠামোতে, সেই কাঠামোতেই ফেরত যাচ্ছে। এবং 180 দিনে এটাই প্রমাণিত হয়েছে যে তারেক রহমানের কোনো ধরনের পরিকল্পনা নাই দেশকে পরিচালনা করার। দর্শক আপনারা তো দেখলেন এখানে কি কথা হচ্ছে। এখানে আমরা দেখতে পাচ্ছি যে বিপিনুরের বর্তমান অবস্থা নিয়ে কথা হয়, আরও অনেক বিষয় নিয়ে কথা হয়। এই বিষয়গুলো দেখে এবং বিপিনুরের এই অবস্থা নিয়ে বা বাংলাদেশের রাজনীতির প্রেক্ষাপটে যে অসংখ্য ঘটনা ঘটতেছে বা এখানে রাজনীতি নিয়ে অনেক কথা হয়, এই বিষয়গুলো নিয়ে আপনার মন্তব্য কি? আপনার গুরুত্বপূর্ণ মন্তব্য অবশ্যই আপনারা আমাদের কমেন্ট বক্সে লিখে যাবেন। সর্বশেষে আপনাদের কাছে আমাদের একটা ছোট রিকোয়েস্ট থাকবে, আপনারা আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটনটি বাজাবেন যাতে করে নেক্সট ভিডিওটা সবাইকে আপনাদের কাছে পৌঁছে যায়। ধন্যবাদ।